বিবিএ লার্নিং এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই টিউটোরিয়ালে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের শর্ট টার্ম ফিনান্সিং তথা স্বল্পমেয়াদী অর্থায়ন অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রশ্নটি পড়ব। দ্য কোম্পানি নেটস টাকা 10 লাখ টু মিট ইটস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যান্ড কনসিডারিং দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্স। এক কোম্পানি নেটস টাকা 10 লাখ টু মিট ইটস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। একটি কোম্পানি তার কার্যকরী মূলধন চাহিদা মেটানোর জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। অ্যান্ড কনসিডারিং দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্স, এবং নিচের বিকল্প উৎসসমূহ বিবেচনা করতেছে। আমাদের তিনটি অল্টারনেটিভ সোর্স এখানে রয়েছে। এক নম্বর অল্টারনেটিভটা হচ্ছে দি কোম্পানি বাই এর টাকা 10 লাখ অফ র মেটেরিয়ালস আন্ডার 330 নেট 90 টার্মস। দি কোম্পানি বাই এর টাকা 10 লাখ অফ র মেটেরিয়ালস 10 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করবে আন্ডার 330 নেট 90 টার্মস। তাহলে এই 10 লক্ষ টাকা কাঁচামাল বাকিতে ক্রয় করা হবে, এবং এখানে একটি টার্মস বা শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে 330, অর্থাৎ 30 দিনের মধ্যে এই 10 লক্ষ টাকা পরিশোধ করে দিলে 3% বাট্টা পাওয়া যাবে। নেট 90, নেট 90 অর্থ হচ্ছে 90 দিনের মধ্যে অবশ্যই এই টাকা পরিশোধ করতে হবে। এরপর হচ্ছে এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লাখ এট 30% উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লাখ এট 30%। একটি ব্যাংক 13% সুদে 10 লক্ষ টাকা ঋণ দিবে উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট, এবং এখানে 20% ক্ষতিপূরণ উদ্ধৃত প্রয়োজন। ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, সুদ অগ্রিম পরিশোধ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর অল্টারনেটিভ, ইস্যু কমার্শিয়াল পেপার অফ টাকা 10 লাখ ফর 6 মান্থ পিরিয়ড। নেট সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000। ইস্যু কমার্শিয়াল পেপার অফ টাকা 10 লাখ, 10 লক্ষ টাকার বাণিজ্যিক পত্র ইস্যু করবে ফর 6 মান্থ পিরিয়ড, 6 মাস সময়ের জন্য। অ্যান্ড নেট সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000, এবং নিট বিক্রয় মূল্য হচ্ছে 9,50,000 টাকা। রিকোয়ার্ড হচ্ছে হুইচ অল্টারনেটিভ শুড বি চুজেন অ্যান্ড হোয়াই, কোন বিকল্পটি বাছাই করা উচিত এবং কেন। তাহলে একটা কোম্পানির তার ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। এই 10 লক্ষ টাকার শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী অর্থায়ন তিনটি অল্টারনেটিভ সোর্স থেকে করা যাবে। প্রথম অল্টারনেটিভ সোর্সটা হচ্ছে 10 লক্ষ টাকা কাঁচামাল বাকিতে ক্রয় করা। দ্বিতীয় অল্টারনেটিভ সোর্সটা হচ্ছে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করা। তৃতীয় অল্টারনেটিভ সোর্সটা হচ্ছে 10 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র ইস্যু। এই তিনটি অল্টারনেটিভ হতে এই কোম্পানিটি কোন অল্টারনেটিভটি চুজ করবে সেই সিদ্ধান্তটা দিতে হবে, এবং এই সিদ্ধান্তের পিছনের কারণটা কি আমাদের ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলে এই তিনটা অল্টারনেটিভ হতে কোন অল্টারনেটিভটা চুজ করবে সেটার জন্য আমাদের তিনটি অল্টারনেটিভের কস্ট বের করতে হবে। তিনটি অল্টারনেটিভের কস্ট বের করে যে অল্টারনেটিভের কস্ট সবচেয়ে ছোট হবে আমাদের এই কোম্পানি সেই অল্টারনেটিভটি চুজ করবে। আসলে আমাদের এই অল্টারনেটিভগুলোর কস্ট নির্ণয় করার জন্য দুইটা সূত্র ব্যবহার করা হয়, একটা হচ্ছে এপিআর, একটা হচ্ছে ইআইআর। অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়, আমরা কখন এপিআর এর সূত্র ব্যবহার করব আর কখন ইআইআর এর সূত্র ব্যবহার করব। যখন মেয়াদ 1 বছরের চেয়ে কম হবে তখন আমাদের ইআইআর এর সূত্র ব্যবহার করে সিদ্ধান্ত দিতে হবে, আবার মেয়াদ যখন 1 বছর হবে তখন আমাদের এপিআর ব্যবহার করে সিদ্ধান্ত দিতে হবে। আমাদের এখানে প্রথমে যে ট্রেড ক্রেডিটটা রয়েছে 1 নম্বর অল্টারনেটিভে, সেটার মেয়াদ হচ্ছে 90 দিন, এবং 3 নম্বর অল্টারনেটিভে যে কমার্শিয়াল পেপারটা রয়েছে সেটার মেয়াদ হচ্ছে 6 মান্থ। তাহলে একটা 90 দিন আর একটা 6 মাস বা 180 দিন, সে কারণে আমরা আমাদের ডিসিশনটা ইআইআর এর উপর ভিত্তি করে প্রদান করব। আমাদের এই অধ্যায়ের প্রথম ভিডিও অর্থাৎ পার্ট 1-এ এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সমস্ত সূত্র দেখানো হয়েছে। আমরা যারা এখনও প্রথম ভিডিওটা দেখি নাই অবশ্যই এই ভিডিওটি দেখে এই অধ্যায়ের সব সূত্রগুলো দেখে নিব। আমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে নিতে পারি এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করতে পারবো। তাহলে আমরা প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ অল্টারনেটিভ 1 এর জন্য করেছি। অল্টারনেটিভ 1 এর জন্য আমরা প্রথমে এপিআরটা নির্ণয় করেছি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর এর জন্য সূত্র হচ্ছে এপিআর সমান সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আমরা এখানে যে হিন্টসগুলো ব্যবহার করেছি, প্রথম হচ্ছে সিডিআর, সিডিআরটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। আমরা হেয়ার দিয়ে সাইড নোটে মানগুলো লিখবো। আমাদের সিডিআরটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, এখানে প্রশ্নে উল্লিখিত আছে 330 নেট 90, অর্থাৎ 30 দিনের মধ্যে পরিশোধ করে দিলে 3% নগদ ভাট্টা পাওয়া যাবে, তাই আমাদের সিডিআর হচ্ছে 3। এরপরে হচ্ছে আমাদের সিপি, সিপিটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ আমাদের বকেয়াটার সময় যতদিন সেটা হচ্ছে সিপি। এখানে নেট 90, এই নেট 90টা হচ্ছে আমাদের জন্য সিপি, তাই আমাদের সিপি হচ্ছে 90। এরপরে হচ্ছে ডিপি, ডিপি হচ্ছে ডিসকাউন্টিং পিরিয়ড,
কত দিনের মধ্যে টাকা পরিশোধ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে সেটা হচ্ছে ডিপি। এখানে যে 313 রয়েছে, এই 13টা হচ্ছে আমাদের জন্য ডিপি, তাই আমাদের ডিসকাউন্ট পিরিয়ড হবে 30 দিন। এরপরে আমরা আমাদের মানগুলো পেয়ে গেলাম, এবার দ্বিতীয় লাইনে এসে মানগুলো ফুট করব। আমাদের সিডিআর হচ্ছে 3, তাই উপরে সিডিআর 3 বসালাম, 100 মাইনাস সিডিআর, তাই 100 মাইনাস 3 বসালাম, এরপরে গুণ দিয়ে উপরে 360 রয়েছে। এরপরে সিপিটা হচ্ছে আমাদের ক্রেডিট পিরিয়ড, সেটা হচ্ছে 90 দিন, এবং ডিপিটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, সেটা হচ্ছে 30 দিন, পাশে ইন্টু 100 রয়েছে। এরপরে 100 থেকে 3 বিয়োগ করলে 97 হয়, এবং 90 থেকে 30 বিয়োগ করলে 60 হয়, পাশে 100 এবং উপরে 3 এবং 360 বসে গেছে। এরপরে 3কে যখন 97 দিয়ে ভাগ করেছি তখন আমাদের ভাগফল আসলো 0.030927835। আমরা এখানে মানগুলো ক্যালকুলেটরে যা আসছে তা ধরে নিয়ে নিলাম। ক্যালকুলেটরে যা আসছে আমরা সব মানে নিয়ে নিচ্ছি, কমপক্ষে 4 ঘরও নেওয়া যাবে। আমাদের মান দশমিকের পরে যত ঘর বেশি নেওয়া যাবে আমাদের মান তত বেশি অ্যাকুরেট আসবে। এরপরে 360কে 60 দিয়ে ভাগ করলে 6 এবং পাশে 100 লিখে দিলাম। এরপর 0.030927835কে 6 দিয়ে গুণ করে 100 দিয়ে গুণ করলে আমাদের এপিআরের মান বের হয়ে আসবে 18.56%। আমরা এপিআরের উপর এখানে ডিসিশন প্রদান করতে পারবো না, যেহেতু আমাদের সময়টা 2 নম্বর অল্টারনেটিভ ব্যাংক লোনের জন্য উল্লিখিত নয়, আমরা সেটাকে 1 বছর ধরে নিয়েছি। এরপরে আমাদের 1 নম্বর অল্টারনেটিভের সময় 90 দিন, 3 নম্বর অল্টারনেটিভের সময় হচ্ছে 6 মাস বা 180 দিন, তাই আমাদের এপিআরের উপর আমাদের ডিসিশন প্রদান করা যাবে না। এপিআরের উপর ডিসিশন তখনই প্রদান করা যাবে যখন সময় 1 বছর থাকবে। আমাদের ডিসিশন প্রদান করতে হবে ইআইআর এর উপর, তাই আমরা নিচে এসে 1 নম্বর অল্টারনেটিভের জন্য ইআইআর নির্ণয় করেছি। উই নো ইআইআর সমান, ইআইআর এর সূত্রটা হচ্ছে 1 প্লাস আর হোল এন মাইনাস 1। আমরা এখানে একটা আর ব্যবহার করেছি আর একটা এন ব্যবহার করেছি। এখানে আরটা হচ্ছে আমাদের এপিআর এর জন্য উপরে যে সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রের মধ্যে 100 বাদে আরও 2টা পার্ট ছিল। প্রথম পার্টটা হচ্ছে আমাদের জন্য আর এর মান, এবং দ্বিতীয় পার্ট 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি, সেটা হচ্ছে আমাদের জন্য এন এর মান। সেই হিসেবে আমাদের প্রথম পার্টে ছিল 3 ডিভাইড বাই 100 মাইনাস 3, তাহলে 3 ডিভাইড বাই 100 মাইনাস 3 মান আসতেছে 0.030927835, সেটা হচ্ছে আমাদের জন্য এখানে আর এর মান। এরপরে হচ্ছে এন এর মান। আমাদের এখানে যে সেকেন্ড পার্টটা ছিল 100 এর আগে, সেটি হচ্ছে 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি, সেটাকে আমরা মান বসিয়ে পেয়েছিলাম 360 ডিভাইডেড বাই 90 মাইনাস 30, এটা হচ্ছে এন এর মান। 360কে 90 থেকে 30 বিয়োগ করে 60 আসে, ভাগ করলে 6 হয়, তাহলে আমাদের এন এর মান হচ্ছে 6। আমরা সরাসরি আর বলে 0.030927835 লিখে দিতে পারবো এবং এন বলে 6 লিখে দিতে পারবো। বোঝার জন্য পাশে দেখিয়ে দিলাম আরটা কোথা থেকে আসলো, এন এর মানটা কোথা থেকে বের হয়ে আসলো। এরপর দ্বিতীয় লাইনে এসে আমরা আর এবং এন এর মানটা বসাবো। আমাদের আর এর মান যেটা আছে 0.030927835 লিখে দিলাম, উপরে এন এর মান পাওয়ার 6 আছে, আমরা উপরে পাওয়ার 6 বসিয়ে দিয়েছি। এরপর মাইনাস 1 এর সাথে এটা যোগ করে দিলে আমাদের যোগফল আসলে 1.030927835, পাওয়ার হচ্ছে 6 বিয়োগ 1। 1.030927835কে পাওয়ার 6 করলে আমাদের মান বের হয়ে আসলো 1.2005 মাইনাস 1। 1.2005 থেকে 1 বিয়োগ করলে 0.2005 আসবে, সেটাকে আমরা শতকরা হারে দেখানোর জন্য 100 দিয়ে গুণ করলে আমাদের মান আসে 20.05%। আমরা 1 নম্বর অল্টারনেটিভের জন্য ইআইআর পেয়ে গেছি। এখন আমরা 2 নম্বর অল্টারনেটিভ এবং 3 নম্বর অল্টারনেটিভের জন্য ইআইআর বের করে আমাদের ডিসিশনটা প্রদান করব। আমাদের প্রশ্নের মধ্যে 2 নম্বর অল্টারনেটিভটা হচ্ছে ব্যাংক লোনের জন্য। এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লাখ এট 13% উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তার আমাদের এই ব্যাংক লোনের মধ্যে কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, তার পাশাপাশি বলে দেওয়া আছে ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স, ইন্টারেস্টও অগ্রিম প্রদান করতে হবে। আমাদের এই ব্যাংক লোনের ক্ষেত্রে সূত্রের মধ্যে যখন কিছুই বলা থাকবে না তখন শুধুমাত্র আমরা উপরে টোটাল ইন্টারেস্ট এবং নিচে লোন বসাবো। যখন কম্পেনসেটিং ব্যালেন্সের কথা উল্লেখিত থাকবে তখন লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স বিয়োগ করতে হবে, আর পেড ইন অ্যাডভান্স উল্লেখিত থাকলে সেটা থেকে ইন্টারেস্টও বিয়োগ করতে হবে। আমাদের এই প্রশ্নের মধ্যে কম্পেনসেটিং ব্যালেন্সও আছে এবং পেড ইন অ্যাডভান্স এই কথাটিও উল্লেখ আছে। সেই হিসেবে আমাদের ইআইআর এর সূত্রটা হলো টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি। আমরা একটাই সূত্র শিখে বিভিন্ন ক্ষেত্রে সূত্রটা নিজেরাই গ্রহণ করতে পারবো। যখন কিছুই বলা থাকবে না তখন উপরে হবে টোটাল ইন্টারেস্ট, নিচে হবে শুধুমাত্র লোন। আবার যখন বলা থাকবে কম্পেনসেটিং ব্যালেন্স রয়েছে তখন বিয়োগ কম্পেনসেটিং ব্যালেন্স হবে। আবার যখন বলা থাকবে পেড ইন অ্যাডভান্স তখন মাইনাস ইন্টারেস্ট বিয়োগ যাবে। আমরা এখন আমাদের সাইন নোটেশন মানগুলো বসাবো। আমাদের প্রথমে হচ্ছে লোন যেটা নেওয়া হয়েছে, লোনটা হচ্ছে 10 লক্ষ টাকা। ল্যান্ড
টাকা 10 লাখ রয়েছে, তাই আমাদের লোনের পরিমাণ হবে 10 লক্ষ টাকা। এরপর ইন্টারেস্টটা নির্ণয় করব। ইন্টারেস্ট নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট। আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 13%। এরপরে কম্পেনসেটিং ব্যালেন্স নির্ণয় করতে হবে। কম্পেনসেটিং ব্যালেন্সের রেটটা হচ্ছে 20%। তাই আমরা ইন্টারেস্টগুলো সমান দিছি। সমান দেওয়ার পর 10 লক্ষকে 13% দিয়ে গুণ করে আমাদের ইন্টারেস্ট বের হয়ে আসলো 1,30,000 টাকা। এরপর হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সের রেটটা হচ্ছে 20%, তাই 10 লক্ষকে 20% দিয়ে গুণ করে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সের টাকা বের হয়ে আসলো 2 লক্ষ টাকা। আমরা দ্বিতীয় লাইনে এসে আমাদের মানগুলো বসাবো। আমাদের টোটাল ইন্টারেস্ট 1,30,000 টাকা আছে, আমরা ইন্টারেস্টের জায়গায় 1,30,000 বসিয়েছি। এরপরে ডিভাইডেড বাই নিচে রয়েছে লোন, ডিভাইডেড বাই নিচে লোন রয়েছে 10 লক্ষ টাকা, লোনের জায়গায় 10 লক্ষ টাকা বসিয়েছি। এরপর রয়েছে মাইনাস ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্টটা হচ্ছে 1,30,000, তাই আমরা মাইনাস ইন্টারেস্ট বাই 1,30,000 বসিয়েছি। এরপর রয়েছে মাইনাস সিবি। সিবি হচ্ছে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স এবং সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। এরপরে আমরা উপরে 1,30,000 আছে, 10 লক্ষ থেকে 1,30,000 এবং 2 লক্ষ বিয়োগ করে দিলে আমাদের মান আসে 6,70,000। পাশে লিখলাম গুণ 100। 1,30,000কে 6,70,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমাদের ইআইআর হচ্ছে 19.40%। তাহলে আমাদের 2 নম্বর অল্টারনেটিভের ইআইআরটাও বের হয়ে আসলো। আমাদের মেয়াদ যখন 1 বছর হবে তখন আমাদের এপিআর এবং ইআইআর এর মান সমান হবে। মেয়াদ যদি 1 বছরের চেয়ে কম হয় তখন এপিআর এবং ইআইআর এর মান ভিন্ন ভিন্ন হবে। তাই আমরা অল্টারনেটিভ 2 জন্য শুধুমাত্র ইআইআরটা নির্ণয় করেছি, কারণ আমাদের মেয়াদ বা সময় এখানে কতদিন সেটা উল্লিখিত নয়। আমরা এখানে ধরে নিলাম মেয়াদটা কমপক্ষে 1 বছর বা তার চেয়ে বেশি হতে পারে। তাই আমরা 2 নম্বর অল্টারনেটিভের জন্য এপিআর বের না করে সরাসরি ইআইআর নির্ণয় করেছি। এবার যাব অল্টারনেটিভ নাম্বার 3। আমাদের 3 নম্বর অল্টারনেটিভটা হচ্ছে কমার্শিয়াল ফেভারের জন্য। ইস্যু কমার্শিয়াল ফেভার অফ টাকা 10 লাখ ফর 6 months পিরিয়ড অ্যান্ড নেট সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000। আমরা এখন অল্টারনেটিভ 3 এর জন্য প্রথমে এপিআর নির্ণয় করব। এপিআর নির্ণয় করার পর ইআইআর বের করব। আমরা এখানে এপিআর এবং ইআইআর দুটোই বের করতেছি, তার কারণটা হচ্ছে আমাদের কমার্শিয়াল ফেভারের মেয়াদটা হচ্ছে 6 মান্থ। আমাদের এই মেয়াদ যখন 1 বছরের চেয়ে কম হবে তখন আমরা এপিআর এবং ইআইআর একসাথে দুটোই নির্ণয় করব। আমরা কমার্শিয়াল ফেভারের জন্য যে সূত্রটা জানি এপিআর জন্য, সেটা হচ্ছে উই নো এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইড বাই এমপি ইন্টু 100। আমাদের এখানে এফবিটা হচ্ছে ফেস ভ্যালু। আমাদের প্রশ্নে উল্লিখিত আছে কমার্শিয়াল পেপারের মূল্য 10 লক্ষ টাকা হবে এবং নেট সেলস ভ্যালু 9,50,000 টাকা উল্লিখিত আছে। তাই আমরা এফবি বলে পাশে 10 লক্ষ টাকা বসিয়েছি এবং এনএসবি বা নেট সেলস ভ্যালু বলে 9,50,000 টাকা হেয়ারে বসালাম। এরপরে এমপিটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ আমাদের এই কমার্শিয়াল পেপারের মেয়াদ যতদিন সেটা হচ্ছে আমাদের জন্য এমপি বা ম্যাচুরিটি পিরিয়ড। আমাদের প্রশ্নে উল্লিখিত আছে এই কমার্শিয়াল ফেভারটার ম্যাচুরিটি পিরিয়ডটা হচ্ছে 6 মান্থ। তাহলে 6 মান্থ হচ্ছে 1 মাস সমান 30 দিন হলে আমাদের 6 মাস সমান হয় 180 দিন। আমরা এখন দ্বিতীয় লাইনে মানগুলো বসাবো। আমাদের এফবি ফেস ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, তাই আমরা উপরে 10 লক্ষ টাকা বসিয়েছি। পাশে মাইনাস এনএসবি রয়েছে, এখানে এনএসবি নেট সেলস ভ্যালু 9,50,000 টাকা, তাই এনএসবির জায়গায় 9,50,000 টাকা বসালাম। নিচে ডিভাইডেড বাই এনএসবি রয়েছে এবং সেটার মানও হচ্ছে 9,50,000 টাকা। পাশে রয়েছে 360 ডিভাইড বাই এমপি, 360 বসালাম। আমাদের এমপি বা ম্যাচুরিটি পিরিয়ডটা হচ্ছে 180 ডেজ, তাই আমরা এমপি এর জায়গায় 180 বসিয়েছি, পাশে গুণ 100 দিলাম। 10 লক্ষ থেকে 9,50,000 বিয়োগ করলে আর 50,000 থাকে, নিচে 9,50,000 আছে, ডিভাইড বাই দিয়ে সেটি লিখে দিলাম। 360কে 180 দ্বারা ভাগ করলে 2 আসবে, পাশে গুণ 100। 50,000কে যখন 9,50,000 দিয়ে ভাগ করবো তখন মান আসবে 0.0526316, পাশে গুণ 2, পাশে গুণ 100। 0.0526316কে 2 দিয়ে গুণ করে গুণফলকে যখন 100 দিয়ে গুণ করে দিব তখন আমাদের এপিআর এর মান বের হয়ে আসবে 10.53%। আমরা এপিআর নিয়ে ডিসিশনটা প্রদান করতে পারবো না, যেহেতু আমরা ইআইআর নিয়ে ডিসিশনটা প্রদান করব। তাই আমরা নিচ্ছে ইআইআর এর সূত্র ব্যবহার করে ইআইআরটা নির্ণয় করেছি। উই নো ইআইআর সমান 1 প্লাস আর হোল এন মাইনাস 1। প্রথম সূত্রে অর্থাৎ অল্টারনেটিভ 1-এ যে ইআইআর এর জন্য যেভাবে আর এবং এন এর মানটা নিয়েছিলাম, এখানে একইভাবে আর এবং এন এর মানটা নিতে হবে। আমাদের প্রথম অংশের মানটি হবে আর এর মান এবং সূত্রের মধ্যে দ্বিতীয় অংশে যে মানটা পেয়েছিলাম সেই মানটি হবে এন এর মান। আমাদের প্রথম অংশে 50,000 ডিভাইড বাই 9,50,000 আছে, আর তাই আমরা হেয়ার দিয়ে আর সমান 50,000 ডিভাইড বাই 9,50,000 দিয়েছি। 50,000কে 9,50,000 দিয়ে ভাগ করলে আর এর মান বের হয়ে আসছিল 0.0526316। একইভাবে এন এর মানটা হচ্ছে দ্বিতীয় পার্টের মান, যেটা 360 ডিভাইড বাই এমপি রয়েছে। আমাদের ম্যাচুরিটি পিরিয়ড 180, তাই 360কে 180 দিয়ে ভাগ করলে আমাদের এন এর মান হবে 2। আমরা ইআইআর এর সূত্রের নিচের লাইনে এসে মানগুলো বসাবো। 1 আছে, 1 লিখে দিলাম। এরপর আর এর মান হচ্ছে 0.0526316, তাই আমরা 0.0526316 লিখে দিয়েছি। উপরে এন রয়েছে, এন এর মান হচ্ছে 2, তাই আমরা পাওয়ারে 2 লিখলাম, মাইনাস 1 আছে সেটা বসালাম। এরপর 1 এর সাথে 0.0526316 যোগ করলে আমাদের যোগফল বের হয়ে আসবে 1.0526316। উপরে পাওয়ার 2 আছে লিখলাম, এরপর হচ্ছে মাইনাস 1।
1.0526316কে স্কোয়ার করলে বা পাওয়ার 2 করলে আমাদের মান আসে 1.1080 -1। আমাদের ক্যালকুলেটের মান আরও অধিক আসে। আমরা এখানে দশমিকের পরে শুধুমাত্র এটার জন্য 4 গুণ নিয়েছিলাম, কারণ আমাদের যখন পার্সেন্টটা নির্ণয় করে দিব তখন দশমিকের পরে 2 গুণ নিয়ে আমরা পার্সেন্টটা নির্ণয় করবো, সেই জন্য আমরা এখানে শুধুমাত্র 4 গুণ নিয়েছি। 1.1080 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে 0.1080। তাহলে 0.1080কে 100 দিয়ে গুণ করে যখন আমরা পার্সেন্টেজে নিয়ে যাব তখন আমাদের উত্তর বের হয়ে আসবে এর জন্য 10.80%। আমরা তিনটা অল্টারনেটিভ ছিল, তিনটা অল্টারনেটিভের জন্য ইআইআরটা নির্ণয় করেছি। এই তিনটা অল্টারনেটিভের ইআইআরটা নির্ণয় করে আমরা এখন আমাদের ডিসিশনটা প্রদান করব। আমরা প্রথম দেখবো অল্টারনেটিভ 1। আমাদের অল্টারনেটিভ 1 ছিল কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিটের জন্য আমাদের ইআইআর ছিল 25.05%, 20.05%। এবং 2 নম্বর অল্টারনেটিভ ছিল ব্যাংক লোন, সেটার জন্য ইআইআর হচ্ছে 90.40%। এবং 3 নম্বর অল্টারনেটিভটা হচ্ছে কমার্শিয়াল পেপার, এবং সেটার জন্য ইআইআর হচ্ছে 10.80%। তাহলে তিনটা ইআইআরের মধ্যে যদি আমরা তুলনা করে দেখি, সবচেয়ে ছোটো ইআইআরটা হচ্ছে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে চেষ্টা করবে তার কস্টটা কম রাখার জন্য। তাই এই ইআইআর যত ছোটো হবে আমাদের কস্ট তত কম হবে। সেই হিসেবে আমাদের যে ইআইআরটা সবচেয়ে ছোটো, আমরা সেই অল্টারনেটিভটাই অ্যাকসেপ্ট করব, সেই অল্টারনেটিভটাকে চুজ করব। তাই আমাদের তিনটা অল্টারনেটিভের মধ্যে আমাদের 1 নম্বর অল্টারনেটিভ 20.05% ইআইআর, 2 নম্বর অল্টারনেটিভে 19.40% ইআইআর, 3 নম্বর অল্টারনেটিভে 10.80% ইআইআর। তাহলে তিনটা ইআইআর হতে সবচেয়ে ছোটো ইআইআরটা হচ্ছে 3 নম্বর অল্টারনেটিভটা, আমরা 3 নম্বর অল্টারনেটিভটাকে চুজ করব। তাহলে আমরা নিচে ডিসিশনটা লিখে দিলাম, অল্টারনেটিভ 3 শুড বি chosen by the company because its EIR 10.80% is the lowest। কারণ এর EIR 10.80% সবচেয়ে ছোটো, তাই এই কোম্পানির 3 নম্বর অল্টারনেটিভটি পছন্দ করা উচিত।